এমবি কোচিং ক্লাসে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। চলো আমরা ইতিমধ্যেই আমরা রিসার্চ যে ইউজিসি নেট সেটের যে রিসার্চের যে সিলেবাস ছিল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা রিসার্চের মেন যে পেপারগুলো ছিল সেই পার্টগুলোকে আমরা শেষ করেছি। আমরা আজকে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে এসেছি, যেটা স্ট্যাটিস্টিক্স। আজকে ডে 1 এর ক্লাস। এই স্ট্যাটিস্টিক্স আমরা কম বেশি সবাই আমরা করেছি এবং তোমাদের মধ্যেও কম বেশি ধারণা আছে। আজকে আমরা সেই ব্যাপারগুলোকে নিয়ে আর একটু ডিটেলসে আমরা ব্যাপারগুলোকে জানার চেষ্টা করব। আমি দেখো একদম প্রথম দিনই যে টাইটেলটা রেখেছি, সিম্পল একদম টাইটেল, যে টেস্টগুলোর সাথে তোমরা খুবই পরিচিত। টেস্টগুলো কি? ডিফারেন্স বিটুইন টি টেস্ট, অ্যানোভা। এই টি টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা পর্যন্ত তোমরা শুনেছো। তারপরে দেখো ম্যানোভা, ম্যাঙ্কোভা, এই ব্যাপারগুলোর সাথে তোমরা পরিচিত নয়। এই ব্যাপারগুলোকে আমরা আজকে জানবো ডিটেলসে। যদিও আজকে আমরা শুধু টি টেস্ট নিয়েই বেশি কথা বলবো। এই ক্লাসগুলো আমি নেক্সট সানডে বা এই সোমবার কি মঙ্গলবারই করার একটা ইচ্ছা আছে, কারণ আমি খুব বেশিক্ষণ সময় আমি দিতে পারবো না। তাহলে আজকে আমরা এই টি টেস্টের সম্পর্কে ডিটেলসে জানবো আজকের এই ক্লাসে। তাই শুরু করার আগে আমরা স্ট্যাটিস্টিক্সটাকে যদি শুরু করার আগে আমরা জাস্ট স্ট্যাটিস্টিক্সের কাকে বলে বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে কি জিনিস সেই বিষয় সম্পর্কে আমরা ছোট্ট কয়েকটা কথা আমরা একটুখানি জেনে নেব। প্রথমে দেখো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। সিম্পল আমি কতগুলো শব্দ এখানে লিখেছি। স্ট্যাটিস্টিক্স কি বলেছে? ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। আমরা জানি ভ্যারাইটিস অফ টেকনিক, ভ্যারাইটি অফ টেস্ট আমরা করি আমাদের কাজের ধরন অনুযায়ী, এবং সেই ডেটাগুলো, সেই র ডেটাগুলোকে কি করি আমরা? সেখান থেকে বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল টুলস আমরা ব্যবহার করে সেখান থেকে একটা রেজাল্ট পাই। সেখান থেকে আমরা একটা ডিসিশন বা যে কাজের আউটকাম সেটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সিম্পল এখানে দেখো লেখা আছে। তাহলে এখানে দেখো কতগুলো কি কনসেপ্ট আমি রেখেছি, যে মূলত এই স্ট্যাটিস্টিক্যাল কি কি কাজ করে। এক হচ্ছে দেখো আমাদের বিভিন্ন প্রকার ডেটা কালেকশন আমরা যেগুলো করি, সেখানে বিভিন্ন প্রকার সার্ভে থেকে বিভিন্ন প্রকার কোশ্চেনিয়ারের মাধ্যমে বা বিভিন্ন সরাসরি কোনো টেস্ট নিই। সেই টেস্টগুলো কি করি? বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা যখন করি সেগুলো অনেক সময় আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তার মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজার অফ ডিসক্রিপশন, বিভিন্ন রেঞ্জ, ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো ক্যালকুলেশন করি। কখনো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ডেটা ভিজুয়ালাইজেশন, এগুলো হচ্ছে মোটামুটি কি কনসেপ্ট। এই হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্সের জাস্ট একটা ওভারঅল ধারণা। মূল যে বিষয় টুডে আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি, একদম ব্রিফলি এক্সপ্লেন করবো কি টি টেস্ট সম্পর্কে। আমরা সবাই জানি টি টেস্ট জিনিসটা কি। সেই টি টেস্ট সম্পর্কে আমরা আজকে ডিটেলসে ইলাবোরেট করব। তাহলে এই ডিটেলসে ইলাবোরেট করার আগে আমরা প্রিভিয়াসলি আমরা অলরেডি শেষ করেছি যে রিসার্চের প্রসেস। আমরা যদি জাস্ট একবার রিসার্চের প্রসেসটাকে যদি আমরা একটুখানি দেখে নিই, যে আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আমরা কখন আমরা ইউজ করি, কিভাবে ইউজ করি। প্রথমে কি করি? সবার আগে আমরা একটা প্রবলেমকে ডিফাইন করি বা প্রবলেমকে আইডেন্টিফাই করি। তারপরে কি করি? রিভিউ অফ লিটারেচার আমরা দেখি। সেখান থেকে আমরা কি করি? সেই রিভিউ থেকে ফর্মুলেটেড হাইপোথিসিস ড্র করি। এই যে ফর্মুলেটেড হাইপোথিসিস ড্র করছি বা রিভিউ থেকে যে ধরনের প্রবলেম নিয়ে আমি কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি, সেখান থেকে কি করছি? হাইপোথিসিস ড্র করছি। সেই হাইপোথিসিসের পরিপ্রেক্ষিতে আমাদের কি করছি? ডেটা কালেক্ট করছি এবং ডেটাগুলোকে টেস্ট করছি। এটা দেখো সিম্পল। আমি তোমাদের এই রিসার্চ প্রবলেমের একটা সুন্দর চার্ট, যে আমরা যখন কোনো একটা রিসার্চ প্রবলেম আমরা করতে চাই তখন কি করি? সবার আগে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করার পরে সেই প্রবলেমের উপরে কি করি? আমরা রিভিউ অফ রিলেটেড লিটারেচার, এই রিভিউগুলোকে আমরা কালেক্ট করার চেষ্টা করি। সেই রিভিউগুলো কালেক্ট করার পরে কি করি? আমরা ফর্মুলেটিং যে গবেষণার মধ্যে হাইপোথিসিস আমরা লিখি। আবার কোনো কোনো গবেষণায় আমাদের কোনো হাইপোথিসিস আমরা কিন্তু লিখি না, নো হাইপোথিসিস থাকে। আবার এই হাইপোথিসিস যখন আমরা লিখি, মূলত দু ধরনের বা দু প্রকারের হাইপোথিসিস লিখে থাকি। একটা হচ্ছে কি ডিফারেন্স টেস্টিং, ডিফারেন্স বিটুইন দ্য ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলোকে আমরা নিই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো, তাদের মধ্যে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিফারেন্স খোঁজার চেষ্টা করি। আবার অনেক সময় আমরা কি করি? কোরিলেশন, যে ভেরিয়েবলগুলো নিই তাদের মধ্যে রিলেশনশিপ আমরা খোঁজার চেষ্টা করি। এই রিলেশনশিপ আমরা যখন খোঁজার চেষ্টা করি তখন ভ্যারাইটিস অফ আলাদা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা ব্যবহার করি। সেখানে কোরিলেশন করতে পারি বা মাল্টিপল রিগ্রেশন করতে পারি, এই ধরনের ক্যালকুলেশন আমরা করি।
মূলত যখন আমরা ডিফারেন্সের দিকে যাব, যে আমরা যখন কোনো ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স খোঁজার চেষ্টা করব, তখন দেখবো আমরা টি টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা, ম্যানোভা, ম্যাঙ্কোভা, এই ধরনের টেস্ট আমাদের ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ডিফারেন্স খুঁজবো হাইপোথিসিস টেস্ট করার জন্য, তখন মূলত আমরা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা ব্যবহার করি। টি টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা, ম্যানোভা, ম্যাঙ্কোভা, সিম্পল জিনিস। তাহলে এখানে আমরা প্রথমেই জেনে নেব, আজকে যে বিষয়টাকে আমরা জানবো শুধু হচ্ছে টি টেস্ট। এই টি টেস্ট সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। দেখো টি টেস্ট সিম্পল আমি আসছি বলার আগে দেখে নি। টি টেস্ট দেখো টি টেস্ট আমরা যখন দেখি কি, হ্যাঁ 1908 সালে কি করেছিল, উইলিয়াম সেলি গসেট, এই বানানটা দেখে নেবে, গসেট ফার্স্ট কি করেছিল, এই টি টেস্টটাকে পাবলিশ করেছিল। এবং সেটা কোথায় পাবলিশ করেছিল, একটা জার্নাল, যেটা হচ্ছে বায়োমেট্রিকা জার্নাল। এই জার্নালে প্রথম এই টেস্টটা পাবলিশ হয়েছিল 1908 সালে। এই টি টেস্টকে আমরা অনেক নামে, বা তখন যে নামে টি টেস্টটা মূলত প্রচলিত হয়েছিল, স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ অনেক সময় শুনে থাকবে যে স্টুডেন্ট টি টেস্ট নামেও এই টেস্টটাকে পরিচিত। এই যখন এই টেস্টটা এস্টাবলিশড হয়েছিল, কতগুলো কন্ডিশন, বা কেন এই টেস্টটা করব, কিভাবে করব, তার কতগুলো কন্ডিশন এখানে দেওয়া ছিল। সেগুলো কি কি, প্রথমে দেখো রয়েছে স্যাম্পল সাইজ শুড বি লেস দ্যান 30। স্যাম্পল সাইজ মানে কি, আমরা জানি ডেটা কালেকশন করতে গেলে আমাদের কি হয়, বিভিন্ন প্রকার স্যাম্পল কালেক্ট করতে হয়, সেই স্যাম্পল থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। তাহলে এখানে যখন নাম্বার অফ স্যাম্পল যখন কি হবে, আমাদের লেস দ্যান কি হবে 30, 30 বা 30-এর কম যখন হবে, তখন আমরা কিন্তু মূলত এই টি টেস্ট ব্যবহার করব। তাহলে এই টি টেস্ট আমরা যখন স্মল স্যাম্পল সাইজের জন্য ব্যবহার করব, কিন্তু অনেক সময় যদি 30-এর বেশি হয়, তখন কিন্তু আমাদের জেড টেস্ট ব্যবহার করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু টি টেস্টও লার্জ স্যাম্পলের ক্ষেত্রে করতে পারি, সেটা কাজের ধরনের উপর ডিপেন্ড করছে। কিন্তু মূলত মনে রাখবে যে যখন 30 বা 30-এর কম যখন কোনো স্যাম্পল থাকবে, তখন আমরা মূলত টি টেস্ট আমরা করব। আর একটা কি বলেছে, নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা, মানে ডেটা আমরা যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি, সেই ডেটাটা যেন নরমালি ডিস্ট্রিবিউটেড। নরমালি ডিস্ট্রিবিউটেড মানে যেন বেল শেপ কার্ভটা হয়, যেন কার্ভ যেটা হবে, যে ডেটাটা আমরা যখন কোনো স্ট্যাটিস্টিক্সের যে ডেটাটা আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করি, সেই ইনফরমেশন গুলো যেন এরকম বেল শেপ কার্ভের মধ্যে বিলং করে সমস্ত ডেটাগুলো, তবেই কিন্তু আমরা এই টি টেস্ট আমরা ইউজ করতে পারবো। আবার দেখো এখানে বলেছে পপুলেশন ভেরিয়েন্স ইজ আননোন, মানে পপুলেশন ভেরিয়েন্স, আমি পপুলেশন ভেরিয়েন্স সম্পর্কে তোমার কত লাভ নাম্বার অফ পপুলেশন আছে সেই সম্পর্কে কিন্তু তোমার কোনো জানা নেই, সেক্ষেত্রে আমরা এই ধরনের টি টেস্ট ইউজ করব। এইবার কখন ইউজ করব, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কম্পেয়ার দ্য মিন অফ টু স্যাম্পল অফ ওয়ান পপুলেশন, হ্যাঁ যখন আমরা দুটো গ্রুপ, স্যাম্পল মিন্স দুটো আলাদা আলাদা গ্রুপের মধ্যে যখন আমরা করব, অনলি ফর টু গ্রুপ, দুটো গ্রুপের মধ্যে যখন আমরা কোনো কিছু নিয়ে কোনো ভেরিয়েবলের উপর যখন আমরা কম্পেয়ার করব, মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো কম্পারিজন বের করব, তখনই আমরা টি টেস্ট করব। এই টি টেস্ট কখনো ওয়ান টেলে আমরা হতে পারে, টু টেল টেস্ট হতে পারে, ওয়ান টেল টু টেল, আমরা এগুলো ডিটেলসের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সিম্পল এই জায়গাটাকে বুঝলে আমরা বুঝে যাব টি টেস্ট সম্পর্কে ডিটেলস। সেখানে কি বলেছে দেখো, সিম্পল জিনিস লেখা আছে, টি টেস্ট কি, ইট রেফার্স ফর ডিফারেন্স বিটুইন মিন, মানে দুটো মিনস অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মিনের মধ্যে যখন ডিফারেন্স দেখতে চাইবো, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিপ্রেক্ষিতে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, বয়েজ গার্ল হতে পারে, মেল ফিমেল হতে পারে, রুরাল আরবান হতে পারে, এই ধরনের দুটো গ্রুপের মধ্যে যখন আমরা কোনো ডিফারেন্স খোঁজার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা টি টেস্ট ব্যবহার করব। এখানে কি বলেছে, দেয়ার আর ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, কিন্তু যেখানে মনে রাখতে হবে আমাদের দুটো গ্রুপের মধ্যে আমরা যখন কোনো কম্পারিজন করতে যাব, তখন হচ্ছে আমরা টি টেস্ট ব্যবহার করব। তারপরে এখানে আরেকটা কথা দেখা আছে, দেখো এই টি টেস্ট স্ট্যাটিস্টিক্যালি ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অফ টু গ্রুপ অ্যান্ড ডিটারমাইন ইফ দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দেম, অর্থাৎ দুটো গ্রুপের মধ্যে যদি কোনো সিগনিফিক্যান্ট আছে কিনা সেটা খোঁজার আমরা যখন চেষ্টা করব বা জানার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা টি টেস্ট ব্যবহার করব। আর সেম কথা এখানে লেখা আছে, ইট ইজ কমনলি ইউজড when the sample size are small less than 30, 30 বা 30-এর কম থাকলে আমরা ব্যবহার করব।
এখানে মেন পারপাস কি টি টেস্টের? টু কম্পেয়ার দ্য স্যাম্পল মিন এন্ড অ্যাসেস হোয়েদার দ্য ডিফারেন্স সিগনিফিকেন্টলি ফ্রম ওয়ান অ্যানাদার। এই যে আমরা দুটো গ্রুপ লিখছি, সে কে কার থেকে বেশি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট সেইটা আইডেন্টিফাই করার জন্যই আমরা মূলত টি টেস্টকে ব্যবহার করে থাকি। এখানে আমি সিম্পল তোমাদের বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়েছি যে ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস ইন একাডেমিক পারফরমেন্স। তাহলে একাডেমিক পারফরমেন্সের জন্য বয়েজ অ্যান্ড গার্লসের মধ্যে কি পার্থক্য আছে এটা যখন আমরা খুঁজবো, তাহলে এক্ষেত্রে একাডেমিক পারফরমেন্স কোন ধরনের ভেরিয়েবল? একাডেমিক পারফরমেন্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই দুটো কি জেন্ডার? তাহলে জেন্ডারের মধ্যে দুটো ক্যাটাগরি বয়েজ অ্যান্ড গার্লস অথবা মেল ফিমেল যাই হতে পারে, এগুলো কি সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই বয়েজ অ্যান্ড গার্লস এর একাডেমিক পারফরমেন্সের মধ্যে যখন আমরা কম্পারিজন করতে চাইবো, মানে দুটো আলাদা আলাদা গ্রুপ, এই দুটো গ্রুপ কি দুটো হচ্ছে, এই দুটো গ্রুপের মধ্যে কি করছি আমরা? দুটো গ্রুপের মধ্যে আমরা তাদের একাডেমিক পারফরমেন্সকে কম্পেয়ার করছি যে কাদের একাডেমিক পারফরমেন্স ভালো, বয়েজদের ভালো না গার্লসদের ভালো। যখন আমরা করব এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইউজ করার জন্য আমরা মূলত ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট আমরা ব্যবহার করব। সরি, ইন্ডিপেন্ডেন্ট আমি বলছি না, টি টেস্ট আমরা ব্যবহার করব। এইবার এই টি টেস্ট ডিফারেন্ট টাইপসের টি টেস্ট আছে, সেগুলো আমরা এই পরবর্তী স্লাইডে জানবো। মূলত তোমরা এই যে টি টেস্ট আমরা যেগুলো বললাম, সিম্পল কি গ্রুপের মধ্যে কম্পারিজন, দুটো মিনের মধ্যে কম্পারিজন করার জন্য আমরা টি টেস্ট ব্যবহার করব। কিন্তু এই এখানে দেখবো আমরা যে এই টি টেস্ট আবার ডিফারেন্ট টাইপস, মূলত তিন ধরনের টি টেস্ট হয়ে থাকে, তিন প্রকারের টি টেস্ট হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, আর একটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। এই তিনটের আলাদা আলাদা প্রত্যেকটার মিনিং আছে। এই তিনটে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা কখন ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব, কখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব, বা কখন পেয়ার স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। সিম্পল দেখো, প্রথমে আসি আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট। সিম্পল জিনিস দেখো, নামের মধ্যে মিনিং বোঝা আছে, ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেখানে স্যাম্পল বা গ্রুপ কি থাকবে? একটাই থাকবে। যেখানে স্যাম্পল বা গ্রুপ কটা থাকবে? একটা গ্রুপের মধ্যেই যখন আমরা কোনো কিছুকে খোঁজার চেষ্টা করব, কম্পেয়ার করার চেষ্টা করব, টি টেস্টের মিনিং কি? কম্পেয়ার করব দুটো মিন। কিন্তু ওয়ান স্যাম্পল টি টেস্ট কি করব? যে মিন ভ্যালুটাকে আমরা কম্পেয়ার করব নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা গ্রুপ বা কোনো একটা স্যাম্পলের, তখন আমরা কি করব? ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। এখানে দেখো সিম্পল লেখা আছে, কম্পেয়ার দ্য স্যাম্পল মিন টু এ নোন ভ্যালু। নোন ভ্যালু মিন্স পপুলেশন মিন তুমি সেটা আগে থেকেই জানা। যে ক্ষেত্রে যখন তুমি পপুলেশন মিন জানো, সেক্ষেত্রে সেই পপুলেশন মিনের এগেইনস্টে তোমার স্যাম্পল মিন কত, এই ধরনের কম্পারিজন যখন তোমার কাছে আসবে, তখন আমরা কি করব? ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। যখন এখানে লেখা আছে when you have one group, তাহলে তোমার কাছে কটা গ্রুপ? একটা গ্রুপ, and you want to test whether its mean is significantly different from known value। মানে known value মানে কি? তুমি যে ভ্যালুটা জানো, অর্থাৎ পপুলেশন মিন, তোমার কাছে একটা পপুলেশন মিন ভ্যালু দেওয়া আছে। দেওয়ার পরে এবার তোমাকে বললো যে তোমার স্যাম্পলের মিন ভ্যালু কত, মানে তুমি একটা পপুলেশন মিন ভ্যালু অলরেডি জানো। তার পরিপ্রেক্ষিতে একটা স্যাম্পল গ্রুপকে তুমি যখন কম্পেয়ার করার চেষ্টা করবে, সেক্ষেত্রে তুমি কি করবে? ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টেস্টিং whether the average test score, average test score of class differ from the national average। মানে ন্যাশনাল এভারেজ এখানে একটা ভ্যালু তোমাকে দেওয়া থাকবে। এটা যখন তোমাদেরকে প্রশ্ন আসবে, একটা দেওয়া থাকলো যে এভারেজ ভ্যালু এত, তাহলে তোমার যেটা স্যাম্পল, যে কোনো একটা পার্টিকুলার ক্লাসের স্যাম্পল ভ্যালু কত, সেক্ষেত্রে তখন তুমি কি ধরনের টেস্ট ব্যবহার করবে? ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টেস্ট, এই যে এখানে আমি লিখেছি দেখো ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট, আবার এখানে টি গুলো সব ছোট হাতের হবে, সরি টি গুলো সব ছোট হাতের হবে। এই ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল আবার অনেক সময় থাকবে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট নামেও থাকে। তাহলে আগের ইন্ডিপেন্ডেন্ট কথাটা যখনই থাকবে তখনই মনে রাখবে টু স্যাম্পল টি টেস্ট। আগেরটা কি ছিল? ওয়ান স্যাম্পল, এক্ষেত্রে কি টু স্যাম্পল বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। এখানে কি হবে? দুটো স্যাম্পল বা দুটো গ্রুপের মিন ভ্যালুর মধ্যে যখন আমরা কম্পারিজন করব, তখন সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বা টু স্যাম্পল টি টেস্ট। এখানে পারপাস কি বলেছে? কম্পেয়ার দ্য মিনস অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে যখন আমরা কোনো কিছুকে কম্পেয়ার করার চেষ্টা করব, সেক্ষেত্রে হবে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট।
এর এক্সাম্পল কি বলছে দেখো, কম্পেয়ারিং দ্য টেস্ট স্কোর বিটুইন টু ডিফারেন্ট ক্লাসরুম, দুটো ক্লাসরুমের মধ্যে যখন আমরা কোনো ক্লাস 7 ক্লাস 8 এর সাথে যখন তাদের টেস্ট স্কোর বা একাডেমিক পারফরমেন্স বা একাডেমিক স্ট্রেস বা একাডেমিক অ্যাংজাইটি বা ম্যাথামেটিক্স নাম্বার, এই দুটো ক্লাসের মধ্যে যখন কম্পেয়ার করো, তাহলে কি দুটো ক্লাস মানে কি দুটো আলাদা আলাদা গ্রুপ, দুটো আলাদা আলাদা গ্রুপ, এই দুটো আলাদা আলাদা গ্রুপের মধ্যে যখন তুমি কিছু কম্পেয়ার করার চেষ্টা করবে তখন সেটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আমরা ইউজ করব। আর একটা যেটা দেখো পেয়ার স্যাম্পল টি টেস্ট বা ডিপেন্ডেন্ট টি টেস্ট। এই অল্টারনেটিভ নাম দেখো, পেয়ার স্যাম্পল টি টেস্ট অল্টারনেটিভ নাম কি, ডিপেন্ডেন্ট টি টেস্ট। এই পেয়ার কথার অর্থ কি, পেয়ার আমরা কখন বুঝি, যখন দুটো জোড়া থাকে। অর্থাৎ এই পেয়ার কথার অর্থ হচ্ছে যে আমরা একটা স্যাম্পলকেই টিউজ করব একবার আগে একবার পরে। অর্থাৎ যখন কোনো কিছু আমরা এফেক্ট দেখতে চাইবো, কোনো কিছুকে ট্রেনিং এর এফেক্ট দেখতে চাইলাম, হ্যাঁ, সেই এফেক্ট একবার প্রথমে একটা প্রি টেস্ট নিলাম, পরে সেটাকে আবার পোস্ট টেস্ট নিলাম। এই দুটো টেস্টের মধ্যে যখন ডিফারেন্স খুঁজবো একই স্যাম্পলের উপর, তখন সেটা হবে পেয়ার স্যাম্পল টি টেস্ট। এখানে দেখো লেখা আছে কম্পেয়ার দ্য মিনস অফ টু রিলেটেড গ্রুপ বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। মানে এই যে একবার বিফোর কোনো একটা ট্রেনিং বা কোনো একটা এফেক্ট দেওয়ার আগে একবার আমি তাদের স্কোরটা নিলাম, আবার সেই ট্রেনিংটা বা সেই এফেক্টটা দেওয়ার পরে আরেকবার যখন তাদেরকে স্কোরটা নেব, এই দুটোর মধ্যে যে দেখতে যাইব যে আমার ট্রেনিং এর এফেক্টটা ফলপ্রসূ হলো কিনা। এই ধরনের কম্পারিজন করার সময় কি করবো আমরা, পেয়ার স্যাম্পল টি টেস্ট নেব। এখানে দেখো লেখা আছে একটা এক্সাম্পল, কম্পেয়ারিং দ্য ওয়েট অফ দ্য পার্টিসিপেন্ট, ওয়েট অফ দ্য পার্টিসিপেন্ট বিফোর অ্যান্ড আফটার ডায়েট প্রোগ্রাম। মানে খাওয়ার আগে এবং খাওয়ার পরে তাদের ওয়েটের কি কম্পারিজন আছে। এই ধরনের ট্রেনিং যখন আমরা, এই ধরনের এফেক্ট যখন আমরা খোঁজার চেষ্টা করব, তখন আমরা মূলত পেয়ার স্যাম্পল টি টেস্ট আমরা ব্যবহার করব। এইবার এখানে দেখো আমি কতগুলো ফর্মুলা যেগুলো আমি দেওয়া আছে, এগুলো যদিও আমি ইলাবোরেট করব না, এগুলো আমি ইলাবোরেট করবো না, তোমরা এগুলোকে সবাই জানো, তবু একবার এগুলো আমি স্লাইড পাঠিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। এখানে দেখো ওয়ান স্যাম্পল টি টেস্টের ফর্মুলা দেওয়া আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের ফর্মুলা দেওয়া আছে, এখানে পেয়ার স্যাম্পল টি টেস্টের ফর্মুলা দেওয়া আছে, যেগুলো আমি ইলাবোরেট করছি না। এইবার আমরা দেখো এই টি টেস্ট করার সময় কতগুলো দিক বা কতগুলো বিষয় আমাদেরকে মাথায় রেখে আমরা টি টেস্ট করি বা টি টেস্টটাকে অ্যানালিসিস করি, সেই বিষয়গুলো কি কি। প্রথমে দেখো স্টেপস, আমি কতগুলো স্টেপস, এখানে কতগুলো দেখো স্টেপস আমরা কিভাবে টি টেস্ট পারফর্ম করে তার কতগুলো আমরা স্টেপস এখানে রেখেছি। সেখানে দেখো প্রথমে দেখো স্টেট হাইপোথিসিস। এই হাইপোথিসিস একটা যে নাল হাইপোথিসিসকে আমরা কি দিয়ে ডিনোট করি, H0। নাল হাইপোথিসিস মিন্স নো সিগনিফিকেন্ট ডিফারেন্স এক্সিস্ট। তার সাথে সাথে আরেকটা হাইপোথিসিস কি থাকে, অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, H1। হ্যাঁ, মানে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স এক্সিস্ট। এখানে এক্সাম্পল ফর ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্টের একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এখানে H0 ইজ ইকুয়াল টু কি লেখা আছে, দেয়ার উইল বি নো ডিফারেন্স। হ্যাঁ, আরেকটা আছে অল্টারনেটিভ হাইপোথিসিস, H1 মানে কি অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ ইকুয়াল টু আলফা 1 ইজ ইকুয়াল টু আলফা 2, দেয়ার ইজ এ ডিফারেন্সেস। মানে এই যে দেখো দুটো জিনিসের মধ্যে যে কখন আমরা এই স্ট্যাটিস্টিক্যালি যখন আমরা এই সিম্বলগুলোকে ডিনোট করব, কখন আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বলবো, কখন আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বলবো না, এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের বাবা, এখানে দেখো আমরা জানি যে এই টি টেস্ট আমরা যখন করি আমরা কি একটা সিগনিফিকেন্স লেভেল, সেট অফ সিগনিফিকেন্স লেভেল আলফা, টিপিক্যালি যেটা সেট তো করা থাকে 0.05 লেভেলে আমরা কাজ করে থাকি, কারণ নাম্বার 5% ইরর হবে ধরে নিয়ে আমরা কাজ করে থাকি। আর একটা দেখো ক্যালকুলেট দ্য টি স্ট্যাটিস্টিক্স, সেই টি স্ট্যাটিস্টিক্স এর যে ইউজিং দ্য ফর্মুলা অফ অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট। দেখো এখানে যে এই যে কি করে আমরা এই স্ট্যাটিস্টিকে করার জন্য যেটা সিগনিফিকেন্ট হয়েছে কিনা তার জন্য আমাদের কি করতে হয়, ডিএফ বের করতে হয়, ডিগ্রি অফ ফ্রিডম আমাদেরকে বের করতে হয়। সেটা এখানে দেখো পরে আছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ ফ্রিডম। এখানে তিনটে ফর্মুলা দেওয়া আছে যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, সেখানে ডিগ্রি অফ ফ্রিডম আমরা কি করে বের করব, এন মিনস মানে কি টোটাল নাম্বার অফ স্যাম্পল। নাম্বার অফ স্যাম্পল যদি 10 হয় তাহলে 10 - 1 ইজ ইকুয়াল টু কত হবে, 9 হচ্ছে তার মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম। আর যখন টু স্যাম্পল টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে আমরা করব, তখন কি করব, N1 প্লাস N2, অর্থাৎ যেটা দুটো গ্রুপ থাকবে ওই দুটো গ্রুপের টোটাল দুটো গ্রুপের যোগফল। অর্থাৎ ধরে নিলাম প্রথম গ্রুপে 20টা আছে, পরের গ্রুপেও 20টা আছে, তাহলে দুটো গ্রুপের 20 যোগ করলে কত হচ্ছে 40। 40 থেকে -2, কেন -2, যেহেতু আমরা দুটো গ্রুপ, তাহলে এক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে 38। আবার পেয়ার স্যাম্পল টি টেস্টের ডিএফ দেখো কি সেম যেমন অন স্যাম্পল টি টেস্ট, যেহেতু এখানে একটা গ্রুপ N - 1।
ঠিক আছে, এই ডিগ্রি অফ ফ্রিডম থেকে আমাদের টেবিল ভ্যালু আমাদের বের করতে হয়, সেটা আসবো আমরা পরে। এরপরে দেখো ডিটারমিনেন্ট পি ভ্যালু। পি ভ্যালু মানে কি? পি ভ্যালুকে আমরা অনেক সময় সিগনিফিকেন্ট বলে থাকি। তুমি যে সফটওয়্যারে স্ট্যাটিস্টিক্যাল টেস্টটাকে করবে, যদি তুমি এসপিএসএস এ করো, সেখানে অটোমেটিক্যালি তোমাকে পি ভ্যালুটা দিয়ে দেয়। ইউজ দ্য টি ডিস্ট্রিবিউশন টেবিল ভ্যালু অফ সফটওয়্যার, ফাইন্ড দ্য পি ভ্যালু। এই পি ভ্যালু মিনস মানে 0.05 লেভেলে আমরা সিগনিফিকেন্ট। এইবার যদি এই পি ভ্যালুটা যদি 0.05 এর যদি বেশি হয়, কখনো যদি পি ভ্যালুটা পি গ্রেটার দ্যান 0.05 মানে কি স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট। আবার যদি লেস দ্যান হয় তাহলে কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এখানে দেখো মেক এ ডিসিশন, এই কথাগুলো লেখা আছে। ইফ দ্য পি ভ্যালু গ্রেটার দ্যান দ্য আলফা, তার মানে কি এটা কি হচ্ছে? পি ভ্যালু থেকে কি হচ্ছে? পি ভ্যালু থেকে এইখানে যে আলফা মানে কি, এই যে তোমার যে সিগনিফিকেন্ট ভ্যালু আমাদের কত 0.05 সিগনিফিকেন্ট ভ্যালু, তার মানে এই যে 0.05টা বেশি, পি ভ্যালুটা তোমার কি হচ্ছে? কম। তার মানে কি হবে? এটা সিগনিফিকেন্ট হলে কি হবে? রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে কি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, তাহলে এটাকে রিজেক্ট করছে। আবার যদি পি ভ্যালু যদি গ্রেটার দ্যান আলফা হয়, আলফা মিন্স যে এই যে 0.05 লেভেল, তাহলে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ক্লিয়ার? এইবার ধরো তোমার কাছে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টে পি ভ্যালু তুমি বেরো না, তুমি ধরো এক্সেল সিটে করলে, সেক্ষেত্রে তুমি কিভাবে এই যে তোমার যে টেস্টটা টেবিল ভ্যালু যে আমরা যেটা ক্যালকুলেশন করি, যে বিভিন্ন প্রকার টেস্ট, টি টেস্ট, ধরো আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের টি টেস্টের কোনো একটা ক্যালকুলেশন করলে, যেটা 2.31 ক্যালকুলেটেড ভ্যালু হলো, যার ডিএফ ধরো ডিগ্রি অফ ফ্রিডম ধরো হলো 30, ডিগ্রি অফ ফ্রিডম 30 এবং ক্যালকুলেটেড টি ভ্যালু 2.31। তাহলে তোমার কাছে পি ভ্যালু তোমার জানা নেই, তুমি কি করে বুঝবে তোমার এই টেস্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অর নট? সেক্ষেত্রে তোমাকে সিম্পল উপায়, প্রথমে কি করতে হবে? ডিএফ খুঁজতে হবে। তাহলে এখানে দেখো টি টেবিল লেখা রয়েছে, এখানে দেখো ডিএফ লেখা আছে, তাহলে ডিএফ কত আছে? 30। এখানে দেখো 30 খোঁজো, এখানে খুঁজলাম, এই যে 30 খুঁজলাম। এবার 110 না টোটাল সেটা আমরা পরে যাবো। সিম্পল আমরা দেখো আমরা 95 এ কাজ করি, মানে আমরা এই ঘরটাকে নিলাম, পরে 110 টোটাল যখন পড়াবো তখন আমরা বলবো 95 মানে এই ঘরটা যাব। তাহলে এই সোজাসুজি আমাকে একটা লাইন টেনে দিতে হবে, টেনে দিলাম। তাহলে আমাদের তাহলে এখানে ভ্যালুটা কত? এই ঘরের ভ্যালুটা দেখবো, এই ঘরের ভ্যালুটা হচ্ছে কি 1.697, 1.697, এটা হচ্ছে আমাদের টেবিল ভ্যালু। তাহলে এই যে টেবিল ভ্যালুটা বেরোলো, এই টেবিল ভ্যালুটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড় না ছোট, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি এই যে ক্যালকুলেট, এটা আমি লিখে দিচ্ছি ক্যালকুলেটেড ভ্যালু, এই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবিল ভ্যালু থেকে বড় হয় তাহলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আবার যদি এইটা যদি ধরো এই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি এখানে 2 না হয়ে যদি এখানে ধরো 0 হতো, 0.31, তাহলে কি হতো? নট সিগনিফিকেন্ট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা অনেকে এই টেবিলগুলো দেখতে পাই না। তাহলে টেবিল দেখার দুটো কাজ, ফার্স্ট আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, ডিএফ আইডেন্টিফাই করতে হবে। ডিএফ মিন্স ডিগ্রি অফ ফ্রিডমটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি করতে হবে? আমাদের ডিগ্রি অফ ফ্রিডম দেখে আমাদের অনটেল টোটাল সেগুলো পড়ে আসছি। সিম্পল আমরা কি করব? যদি আমরা দেখি আমরা 95 এ ধরো যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা কি করব? সোজা চলে আসবো ক্যালকুলেটেড ভ্যালু থেকে, সেখানে এই ডিগ্রি অফ ফ্রিডমের সোজাসুজি আমরা দেখব আমাদের টেবিল ভ্যালু কত আছে। যদি আমরা দেখি টেবিল ভ্যালু যেটা থাকবে তার থেকে যদি আমার ক্যালকুলেটেড ভ্যালু বেশি হয় তাহলে সিগনিফিকেন্ট, আর যদি না হয় তাহলে নট সিগনিফিকেন্ট। ক্লিয়ার? এইবার আমরা দেখো সিম্পল আমরা যে ডিফারেন্স টাইপস অফ টি টেস্ট দেখলাম, তাদের মধ্যে আমরা সিম্পল কিছু ডিফারেন্স দিয়ে আর একটু বোঝার চেষ্টা করব যে ডিফারেন্স বিটুইন 3 টাইপ অফ টি টেস্ট। প্রথমে দেখো লেখা আছে এখানে আসপেক্ট, এখানে আছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট। প্রথমে আছে পারপাস, কি উদ্দেশ্য? দেখো ওয়ান স্যাম্পল টি টেস্ট, সেখানে সিম্পল বলেছে কম্পেয়ার স্যাম্পল মিন টু এ নন পপুলেশন মিন, মানে যে তুমি একটা পপুলেশনের ভ্যালুটা জানো, সেক্ষেত্রে তুমি একটা সিঙ্গেল গ্রুপের স্যাম্পল মিনটা কত সেটা খোঁজার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমার ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করবে। আর টু স্যাম্পল টি টেস্ট কি করবো? কম্পেয়ার দ্য মিন অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে যখন তুমি কম্পারিজন করতে চাইবা তখন সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আর পেয়ার স্যাম্পল টি টেস্ট কখন করবো? কম্পেয়ার দ্য মিন অফ টু রিলেটেড গ্রুপ অর রিলেটেড মেজার, মানে কোনো একটা এফেক্ট আমরা দেখতে চাইছি, কোনো একটা গ্রুপকে আমরা কি করছি, কোনো একটা এফেক্ট দেখতে চাইছি, প্রথমে একটা প্রি ডেটা নিলাম, পরে একটা পোস্ট ডেটা নিলাম, সেক্ষেত্রে কি হবে? আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট আমরা করব।
ডেটা টাইপ কি বলছে, সিঙ্গেল স্যাম্পল কম্পেয়ার টু এ নন ভ্যালু। হ্যাঁ, মানে সিঙ্গেল স্যাম্পল কোনো একটা পার্টিকুলার গ্রুপের যখন আমরা কোন করবো কোনো একটা ভ্যালু থেকে, যে ভ্যালুটা আমরা জানি তার পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো একটা সিঙ্গেল স্যাম্পল বা কোনো একটা পার্টিকুলার গ্রুপের যখন আমরা কম্পেয়ার করব, সেটা হচ্ছে তোমাদের কোনো একটা পপুলেশনের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। আর টু স্যাম্পল টু টেস্ট টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, এক্সাম্পল টু গ্রুপ ডিফারেন্ট পিপল, মানে দুটো আলাদা আলাদা গ্রুপ, হ্যাঁ দুটো আলাদা আলাদা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। আর এখানে হচ্ছে টু রিলেটেড স্যাম্পল বা পিয়ার অবজারভেশন, কোনো একটা বিফোর বা আফটার হতে পারে। এক্সাম্পল দেখো, ডাজ দ্য এভারেজ হাইট অফ দ্য স্যাম্পল অফ দ্য স্টুডেন্ট ডিফার ফ্রম দ্য ন্যাশনাল এভারেজ, মানে নাকি ন্যাশনাল এভারেজের ন্যাশনাল মানে একটা স্ট্যান্ডার্ড আমরা ভ্যালু জানি, তার পরিপ্রেক্ষিতে তুমি যে স্যাম্পলগুলো কালেক্ট করেছো সেই স্যাম্পলের হাইট কত সেটা যখন তুমি মেজার করবে সেক্ষেত্রে অন স্যাম্পল টি টেস্ট করবে। আবার যখন দুটো গ্রুপের মধ্যে যখন টু টিচিং মেথড লিড টু ডিফারেন্ট স্টুডেন্ট পারফরমেন্স, মানে দুটো একটা অনলাইন ধরো একটা অফলাইন, এই দুটো অফলাইনের এফেক্ট যখন তুমি ছাত্রদের উপরে দেখতে যাবো, দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করবে যে অনলাইন টিচিং মেথডের এফেক্ট ভালো না অফলাইন টিচিং মেথডের এফেক্ট ভালো, এই দুটো গ্রুপের মধ্যে যখন তুমি দেখতে চাইবে ওদের পারফরমেন্স, সেক্ষেত্রে তুমি কি করবে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করবে। আরেকটা কি হচ্ছে, আর হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট কি বলছে, ডাজ নিউ ড্রাগ এফেক্ট দ্য পেশেন্ট ব্লাড প্রেশার বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। হ্যাঁ, নতুন একটা ড্রাগ তুমি কোনো একটা কি দিলে, একটা পেশেন্টের একটা দেখলে তাদের ব্লাড প্রেশার তার ফলে কমছে না বাড়ছে, তার মানে কি ড্রাগের আগে একবার দিলে ড্রাগ খাওয়ার পরে একবার দিচ্ছ, এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করবে, পেয়ার স্যাম্পল টি টেস্ট করবে। এখানে দেখো হাইপোথিসিস দেওয়া আছে, সেগুলো আর বলছি না, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ সেম কথাগুলোই লেখা আছে, এখানে ফর্মুলাগুলো তোমরা মাথায় রাখবে, মাঝে মধ্যে এইসব ফর্মুলা কিন্তু আসে। এইবার এই সিম্পল কথাটাই আরেকটু অন্যভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে হোয়েন চুজিং দ্য রাইট টি টেস্ট, কখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট টি টেস্টটাকে তুমি ফাইন্ড আউট করবে যে আমার গবেষণার ক্ষেত্রে এই ধরনের টি টেস্টটাকে আমরা ব্যবহার করবো। যদিও এই কথাগুলো তোমাদেরকে অনেকবার বলেছি, তবু আরেকবার আমি বলছি। দেখো, অন স্যাম্পল টি টেস্ট কি করবো, চুজ দিস হোয়েন হ্যাভ এ সিঙ্গেল স্যাম্পল, মাথায় রাখবে সিঙ্গেল কোনো স্যাম্পল গ্রুপ, সিঙ্গেল গ্রুপ যেখানে কোনো একটা মাত্রই গ্রুপ থাকবে, সেক্ষেত্রে কি করবে, অন স্যাম্পল টি টেস্ট করবে। অ্যান্ড ইউ ওয়ান্ট টু কম্পেয়ার ইটস মিন টু নোন ভ্যালু, দুটো জিনিস মাথায় রাখবে, নোন ভ্যালু যে ভ্যালুটা তোমার কাছে আগে থেকেই জানো, ধরো তোমাকে বলা হলো যে আমাদের ইউথ মানে ইউথের যে এভারেজ হাইট তোমার কাছে হচ্ছে 150 সেন্টিমিটার, ইউজের এভারেজ হাইট 150 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমাকে বলে দেওয়া হলো। এবার বলা হলো যে তোমার কলেজের বা তোমার ক্লাসের ছেলেদের এভারেজ হাইট কত, তারপরে কি তুমি এখানে পপুলেশন ভ্যালুটা কত, পপুলেশন ভ্যালুটা হচ্ছে 150, তার পরিপ্রেক্ষিতে তুমি একটা গ্রুপের স্যাম্পল ভ্যালুকে ক্যালকুলেট করছো, সেক্ষেত্রে তুমি অন স্যাম্পল টি টেস্ট করবে। আর যখন দুটো স্যাম্পল করবে না, আর দুটো স্যাম্পল কি করবে, যখন independent two sample test, choose this when you have two independent group, দুটো গ্রুপের মধ্যে যখন তুমি কোনো কিছুকে কম্পেয়ার করবে, এখানে एग्जांपल দেওয়া আছে মেল ফিমেল, হ্যাঁ এক্সপেরিমেন্টাল গ্রুপ বা কন্ট্রোল গ্রুপ, এই গ্রুপের মধ্যে যখন তুমি কোনো কম্পারিজন করবে, আলাদা আলাদা কোনো ভেরিয়েবলের উপর যখন তুমি কোনো কম্পারিজন করবে, আলাদা আলাদা গ্রুপ হতে পারে, রুরাল আরবান হতে পারে, বয়েজ গার্লস হতে পারে, মেল ফিমেল, সেই ক্ষেত্রে কি করবে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ইউজ করবে। পেয়ার স্যাম্পল টি টেস্ট কখন করবে, যখন একটাই স্যাম্পলে দুবার ধরে ডেটাটা কালেক্ট করবে, একটা কোনো ট্রেনিং এর আগে, এই যে একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার মেজারমেন্ট, একটাই স্যাম্পল গ্রুপ, একটাই গ্রুপ যেক্ষেত্রে তুমি একবার ট্রেনিং নিচ্ছ, ট্রেনিং এর এফেক্ট দেখছো, বা আবার একটা পরে ডেটা কালেক্ট করছো, এই দুটোর মধ্যে যখন এফেক্ট দেখতে চাইছো তখন তোমাকে পেয়ার স্যাম্পল টি টেস্ট তুমি ব্যবহার করবে। এবার দেখো একটা সামারি, এই ওভারঅল সামারি যেগুলো পড়ানো হলো তার একটা সামারি তোমাদেরকে দেওয়া আছে, সেই সামারিগুলোকে একবার যদি আমরা চোখ বুলিয়ে নিই, সেখানে বলছে ওয়ান স্যাম্পল টি টেস্ট মানে সিঙ্গেল গ্রুপ, রিলেশন বিটুইন গ্রুপ নট অ্যাপ্লিকেবল বলছে, টিপিক্যালি সিনারিও কম্পেয়ার দ্য স্যাম্পল মিন টু এ নোন পপুলেশন। আর ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্টের মধ্যে কি বলেছে, টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, relation between group, independent unrelated group, compare means of two independent group, pair sample কি হচ্ছে two related group হতে পারে, unrelated group হতে পারে, dependent pair related group, যেখানে কি করছে একটা বিফোর একটা আফটার ট্রেনিং তোমাদেরকে দেওয়া হচ্ছে। এইবার এই যে টি টেস্ট সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলা হলো, এবার যদি বলো তোমাদের এই টি টেস্ট সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তুমি আমাকে বলো, তারপরে আমরা কিছু এই টি টেস্টে যেগুলো পড়ানো হলো সেগুলো নিয়ে আরেকটু এক্সপ্লেন করার জন্য কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে রাখা হয়েছে, সেই কোশ্চেনগুলোকে আমরা বলবো। বলো। as a parametric test and non-parametric test মানে কি এগুলো ভাগ? টেস্ট হচ্ছে দু প্রকার, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক, আসবো এগুলো নিয়ে আমি ক্লাস নেব, নেক্সট ক্লাস নেব, কোনো চাপ নেই।
ওকে স্যার। এবার দেখ আজকে যে ক্লাসগুলো হলো সেখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট একদম ইজি কোশ্চেন আছে, কিন্তু রেসপন্স করবে সবাই রেসপন্স গুলো দেওয়ার। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ টি টেস্ট? To compare the two means of independent group, to compare the more than two group, to test the correlation between two variable, to test the significance of regression model. Quick answer now. Sir, A. Option A. Sir. To more than independent group. Very good. 2 number, the degree of freedom DF for an independent t-test with two sample are calculated as. ডিগ্রি অফ ফ্রিডম তুমি কিভাবে ক্যালকুলেটেড করবে, কোন ক্ষেত্রে? ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রে কোন ফর্মুলাটা কাজে লাগবে? ডিএফ ইজ ইকুয়াল টু n1 প্লাস n2 মাইনাস 2, আর ডিএফ ইজ ইকুয়াল টু n1 মাইনাস 1, ডিএফ ইজ ইকুয়াল টু n1 প্লাস n2, ডিএফ ইজ ইকুয়াল টু n1 ইনটু n2। কোনটা বলো? স্যার অপশন এ। অপশন এ। কেন? যেহেতু টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল মানে দুটো স্যাম্পল, তাহলে n1 প্লাস n2 মিন্স স্যাম্পল 1 প্লাস স্যাম্পল 2, দুটো গ্রুপ, সেক্ষেত্রে -2। ভেরি গুড। অপশন 3, ইফ দ্য পি ভ্যালু ফ্রম এ টি টেস্ট ইজ 0.03, ভালো করে দেখবে, ইফ দ্য পি ভ্যালু ফ্রম টি টেস্ট, যেটা তুমি ক্যালকুলেশন করে টি ভ্যালু বেরিয়েছে সেখান থেকে পি ভ্যালু বেরিয়েছে কত? 0.03, and you are testing at a 0.05 level significance level, তুমি কত এগেইনস্টে টেস্ট করছো? 0.05 লেভেলের সিগনিফিকেন্ট ধরে তুমি কাজ করছো। তাহলে কি বলছে? হোয়াট ইউ ডিসিশন, তাহলে তুমি কি ডিসিশন নেবে? রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস, কন্ডাক্টেড অ্যানাদার টেস্ট টু কনফার্ম দ্য রেজাল্ট। কি করবে বলো? খুব ভালো প্রশ্ন এটা। একটু এক নম্বর, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। হ্যাঁ, ওয়ান স্যার, এ স্যার। ভেরি গুড। রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। কেন রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস? আগে সিম্পল বলো, যে রেজাল্টটা পেয়েছে এটা কি সিগনিফিকেন্ট অর নট? সিগনিফিকেন্ট। হ্যাঁ, কেন সিগনিফিকেন্ট? যেহেতু আমাদের 0.05 ভ্যালু থেকে এটা কম, তাহলে সিগনিফিকেন্ট হলে কি হবে? অবশ্যই রিজেক্ট করবে নাল হাইপোথিসিসকে। ভেরি গুড। 4 নম্বর, হোয়াট টাইপ অফ টি টেস্ট উড ইউ ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ? দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে কোন ধরনের টেস্ট আমরা ব্যবহার করি? স্যার একটু 3 নম্বর কোশ্চেনে স্যার 0.05 লেভেলের থেকে তো কম 0.03, তো সেখানে 5 এ সিগনিফিকেন্ট হলেও 3 তে সিগনিফিকেন্ট হবে, তো এরকম কোনো কথা নেই। হ্যাঁ, বল। স্যার যে 0.05 লেভেল সিগনিফিকেন্ট হয়েছে, কিন্তু 0.03 লেভেলে সিগনিফিকেন্ট হয়েছে। না স্যার, এটা দেওয়া আছে কিন্তু 0.05 এ সিগনিফিকেন্ট হয়ে যাবে না, 0.05 সিগনিফিকেন্স লেভেল ধরে তো কাজ করছি আমরা, রিসার্চ গবেষণা হচ্ছে, সেখানে আমাদের যে সিগনিফিকেন্ট ভ্যালু বেরিয়েছে 0.03, তার মানে কি এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। যদি এটা 0.07 হতো তাহলে কি হতো? অপশনটা বল। যদি 0.07 হতো তাহলে ফেল টু রিজেক্ট হতো। তাহলে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ভেরি গুড। চলো, এই ক্ষেত্রে কম্পেয়ার দ্য মিনস অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ওকে, এই প্রশ্নটা বল, পাঁচেরটা, এটার সাথে মোর অর লেস রিলেটেড। ইফ দ্য পি ভ্যালু লেস দ্যান দ্য সিগনিফিকেন্ট লেভেল, if the p value is less than the significant level, alpha is equal to 0.05, the correct decision is, বলো উত্তর বলো। এটা স্যার ফেল টু। হ্যাঁ, অপশন এ। অপশন সি। অপশন সি। বি। ভালো করে পড়। পি ভ্যালু লেস দেন, পি ভ্যালু যেটা বেরিয়েছে সেটা হচ্ছে লেস দেন, কি বলেছে? সিগনিফিকেন্ট ভ্যালু 0.05, তার মানে কি 0.05 এর থেকে এই যে পি ভ্যালুটা আছে সেটা কম, এটার থেকে পি ভ্যালুটা কম, তাহলে কি হবে? অপশন এ স্যার। অপশন এ। এই যে প্রশ্ন, এই দুটো প্রশ্ন সেম প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে ফিরে করা আছে। তাহলে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস।
Number 6. In an independent two sample t-test, what the critical value determined by independent two sample t-tester ক্ষেত্রে কি কি মানে ভ্যালুকে আমরা ডিটারমাইন করব বা খোঁজার চেষ্টা করব? স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন, দ্য ডিগ্রি অফ ফ্রিডম অ্যান্ড সিগনিফিকেন্স লেভেল, দ্য স্যাম্পল সাইজ অ্যান্ড স্যাম্পল ভেরিয়েন্স। দ্য স্যাম্পল মিন, মিনের মধ্যে দুটো মিন থাকলে তার ডিফারেন্স বার করব। সেটা তো টি টেস্ট করছি, কিন্তু টি টেস্টের পরে রেজাল্টটাকে তো আলটিমেটলি আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি 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 দরকার, কি কি ভ্যালুকে আমরা খোঁজার চেষ্টা করি টি টেস্ট করার পরে? স্যাম্পল সাইজ স্যার, স্যাম্পল সাইজ আমরা খোঁজার চেষ্টা করব টি টেস্ট ক্যালকুলেশন করে। না না, ডিগ্রি অফ ফ্রিডম এন্ড দ্য সিগনিফিকেন্ট লেভেল। ভেরি গুড। দ্য ডিগ্রি অফ ফ্রিডমকে খুঁজবো, না হলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম না করলে আমরা টেবিল ভ্যালুর সাথে খুঁজতে পারবো না। আর হচ্ছে কি সিগনিফিকেন্স লেভেলটা খুঁজবো। চলো নেক্সট। আমি 5 এর অপশন 5 নম্বর প্রশ্ন ভালো করে দেখ। আচ্ছা 5 নম্বর আর 3 নম্বর, ভেরি গুড। 3 নম্বর দিয়ে তাহলে আগে শুরু করি। ইফ দ্য পি ভ্যালু ফ্রম টি টেস্ট ইজ 0.03, ধর আমরা কোনো একটা টেস্ট আমরা করেছিলাম, সেই টেস্টের যে আমরা যখন এসপিএসএস এ ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এসপিএসএস এ আমি একটু এখানটায় যাই, এই টেবিলটাই যাই। হ্যাঁ, এসপিএস এ যখন আমরা কোনো ডেটাটাকে ক্যালকুলেশন করি বা যখন তুমি এক্সেল এ ক্যালকুলেশন করো, তখন দেখবে একটা ক্যালকুলেটেড ভ্যালু আমরা টি টেস্টে পাই। সেটা পেলাম হচ্ছে ধরো 2.37। সাপোজ এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। তুমি এখন যাও, এটা হচ্ছে আমাদের কি ক্যালকুলেটেড ভ্যালু। এইবার আমরা যখন এসপিএসএস এ বা আদার্স কোনো সফটওয়্যারে যখন আমরা করব, তখন সেই সফটওয়্যার আমাদের কি করে, এই ক্যালকুলেটেড ভ্যালুটা কোন লেভেলের সিগনিফিকেন্স সেটা একটা পি ভ্যালু দিয়ে আমাদেরকে বের করে দেয় আমাদের সামনে। সেটা হতে পারে 0.06, 0.05, 0.03, সেটা আমাদেরকে একটা বের করে দেয় যে এর লেভেল অফ সিগনিফিকেন্সটা কত। সেক্ষেত্রে আমরা কোন লেভেল অফ সিগনিফিকেন্সের ধরে নিয়ে আমরা কাজটাকে করি, সেটা হচ্ছে 0.05 লেভেলটাকে ধরে নিয়ে আমরা কাজটাকে করি। যদি আমাদের কখনো স্ট্যাটিস্টিক্সের এই পি ভ্যালুটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই টি ভ্যালু টেবিলের কোনো প্রয়োজনীয়তা পড়ে না। যদি না থাকে তখন আমাদের ওই প্রয়োজনীয়তা টি টেবিলের প্রয়োজনীয়তা পড়ে। এইবার আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে if the p value from a test 0.03, অর্থাৎ তোমার কাছে টি টেস্টের ভ্যালু কিন্তু তোমার কাছে আছে। দেখা হলো তোমার টি টেস্টের ভ্যালু ছিল 2.37, সেইটা দেখা যাচ্ছে সেইটার সিগনিফিকেন্ট লেভেলটা দেখা যাচ্ছে 0.03। এই 0.03 এটা হচ্ছে সিগনিফিকেন্ট লেভেল, তোমার অটোমেটিক্যালি সফটওয়্যার তোমাকে দিল। এবার আসি এই টেস্টে 0.03 কে কেন বলছি। যখন আমরা ধরো এই যে 95 এ আমরা কাজ করছি, তাহলে 95 এর এগেনস্টে আমাদের কি করছে, আমরা ওই যে ভ্যালুটা কোনটা 0.05 যে ভ্যালুটা, সেইটা হচ্ছে এই 167 এর থেকে 237টা সিগনিফিকেন্ট বেশি। আমরা জানলাম যে এই ভ্যালুটা বেশি। কতটা বেশি, কোন লেভেল পর্যন্ত এটা সিগনিফিকেন্ট গেছে। যদি আমি এই ভ্যালুটা 2.37 কে আমরা যদি খোঁজার চেষ্টা করি, তাহলে দেখো এই যে 2.42 থেকে আবার ছোট, তাহলে এই ঘরে যাচ্ছে। তাহলে এখানে কি 0.975, যদি এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই, দাঁড়া, যদি আমি এটাকে ধরলাম এই ভ্যালুটা আছে কত স্যার? হ্যাঁ স্যার গুলিয়ে যাচ্ছে স্যার, বলছি যে কোনো একটা ডিগ্রি অফ ফ্রিডমের পি ভ্যালু আর মানে 0.05, 0.03 ধরে বললে একটু ভালো হয়, বুঝতে পারছি না স্যার। আচ্ছা ধর এই যে এইটাই ধর 0.05 এর ডিগ্রি অফ ফ্রিডম ধরে নিলাম 30, ক্লিয়ার? 30 তো, তাহলে তোর কাছে টোটাল স্যাম্পল সাইজ ছিল 32। সেখান থেকে দুটো গ্রুপ ধর, 16, 16, 32, দুটো গ্রুপ n-1, মানে এই 16 থেকে 32 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 30। তাহলে এই যে 30 হচ্ছে তোর কি, 30 হচ্ছে তোর ডিগ্রি অফ ফ্রিডম। এই ডিগ্রি অফ ফ্রিডমে আমরা কি করব, আমাদের টেবিল ভ্যালু আমরা কত পেয়েছি, ক্যালকুলেশন ভ্যালু 2.37, ক্লিয়ার? তাহলে আমি এখানে দেখবো
এই যে ডিগ্রি অফ ফ্রিডম, এই যে 30 তার ডিগ্রি অফ ফ্রিডমে আমাদের 95% বা 0.05 লেভেল, এই যে 0.05 লেভেলে তার ক্যালকুলেটেড ভ্যালুটা কত? 1.67 হচ্ছে 697 হচ্ছে আমাদের টেবিল ভ্যালু। তাহলে এই টেবিল ভ্যালু থেকে এই যে ক্যালকুলেটেড ভ্যালু, এটা কি গ্রেটার দেন, বেশি? তাহলে এই ক্যালকুলেটেড ভ্যালু যদি আমাদের বেশি হয় টেবিল ভ্যালু থেকে, তবেই আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এট 0.05 লেভেল। ক্লিয়ার এই পর্যন্ত? বেশ, এইবার ধরো এই যে 2.37, এই যে 1.67 থেকে তো 2.37টা বেশি তো? বেশি, ভেরি গুড। যদি বেশি হয় আমরা দেখলাম 0.05 লেভেলের সিগনিফিকেন্ট। এবার আমরা যদি 0.04-এ যাই, 0.03-তে যাই, ধরো এখানে যদি আমরা যাই, এই ঘরটায় যদি আমরা যাই, সেখানে কি হচ্ছে দেখো 0.025, তার মানে কি আমরা প্রায় হচ্ছে কি 90, এখানে আমরা 95% সঠিক আমার কাজ ধরে নিলাম, এখানে কি 97% আমরা ধরে নিচ্ছি আমাদের কাজ সঠিক, একটু বাড়লাম যে আমি 5% ইরর হবে ধরেছিলাম। আমি যদি ধরে নিই আমার কাজে 1% ইরর হবে, হ্যাঁ, যদি 99% আমরা যদি যাই, সেক্ষেত্রে যদি ধরে নিলাম আমার কাজে 1% ইরর হবে ধরে আমরা কাজ করছি, সেক্ষেত্রে কি করছি, সেক্ষেত্রে আমাদের এই টেবিল ভ্যালুটা এখানে পৌঁছাতে হবে। এই ভ্যালু এখানে, এর ভ্যালুটা কত বলেছে? 2.457। এখানে আমাদের ভ্যালু কত ছিল? 2.37। তাহলে কি এই 2.37 থেকে এই ভ্যালুটা বেশি, তাহলে এই 90%-এ কিন্তু এ সিগনিফিকেন্ট নয়, এ কত 95%-এর সিগনিফিকেন্ট বলছে। তাহলে 95-এর সিগনিফিকেন্ট অথচ 99-এর সিগনিফিকেন্ট না, তাহলে এই দুটোর মাঝামাঝি কত আছে? 2.040, এই লেভেলেও সে সিগনিফিকেন্ট না, সাপোজ এই ভ্যালুটা। এইবার দেখা গেল আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যদি থাকতো 3.46, সরি দাঁড়াও, তাহলে সিগনিফিকেন্ট হতো 3.46 আমরা 0.05-এ মেনে নিলাম এটা সিগনিফিকেন্ট। এবার আমি দেখতে চাইছি এটা কি শুধু 0.05 এর সিগনিফিকেন্ট না 99% বা 100%? অনেক পি ভ্যালু দেখবি 0.00 আসে, সেগুলো আমরা 0.01 ধরে নিই, মানে কি ওটা 100%ই সিগনিফিকেন্ট অনেক সময় বের হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এই 3.46-কে আমি দেখে নিলাম হ্যাঁ আমার ভাই এই যে ক্যালকুলেশন ভ্যালুটা সেটা 0.05 এর সিগনিফিকেন্ট। ওয়েল, আমি দেখে নিই আমার ভ্যালুটা কোন লেভেল পর্যন্ত সিগনিফিকেন্ট গেছে, 0.01-এ পৌঁছেছে, পরের ভ্যালুতে গেলাম, দেখো 3.46 এই পর্যন্ত যদি চলে আসো, এখানে যদি চলে আসো 2.75 থেকে এইটা বড়, তাহলে এই পর্যন্ত লেভেল সিগনিফিকেন্ট। আবার পরের ভ্যালুতে গেলে এটা সিগনিফিকেন্ট না, তাহলে এই ভ্যালুটার লেভেলটা কত আমাদেরকে এখানে পৌঁছতে হবে, হ্যাঁ, t=t.9995%, মানে প্রায় 99% আমার ভ্যালুটা সিগনিফিকেন্ট বেরোলো, তার মানে কি 0.0005% আমার ভ্যালুটা সিগনিফিকেন্ট বেরিয়েছে। ক্লিয়ার? এইবার তোদের যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু, তোদেরকে আমি একটা দাঁড়া, আমি দেখছি এই ক্লাসে পরে একটা যদি থাকে আমার কাছে এই মুহূর্তে SPSS-টা যদি ইনস্টল করা থাকে, আমি এটা ক্যালকুলেশন করে তোদের দেখাচ্ছি। এখানে যে জিনিসটা ছিল যে ধর পি ভ্যালু, এই যে পি ভ্যালু 0.03, তার মানে কি এই যে ক্যালকুলেশন যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা দেখা যাচ্ছে 0.05 থেকে পেরিয়ে দেখা হলো এই 0.05 থেকে পেরিয়ে 0.03 পর্যন্ত পৌঁছে গেছিল, সেই জন্য এটা দিয়েছে পি ভ্যালু 0.03 লেভেল টি টেস্ট এর সিগনিফিকেন্ট ভ্যালু। এইবার আমরা কাজ করছি কি, ইউ আর টেস্টিং, আমরা টেস্ট করছি কার এগেইনস্টে টেস্ট করব, 0.05 এর এগেইনস্টে টেস্ট করব। তাহলে 0.05 হচ্ছে আমাদের ফিক্সড ক্রাইটেরিয়া, তার এগেইনস্টে আমরা টেস্ট করছি। তাহলে এই 0.05 লেভেল থেকে পি ভ্যালু লেভেলটা অনেকটাই কম, মানে কি সিগনিফিকেন্স ভ্যালুটা ভালো। আমার যে ক্যালকুলেশন যে টেবিল ভ্যালুটা বেরিয়েছিল, আমার যে ক্যালকুলেটেড ভ্যালুটা বেরিয়েছিল, সেই ভ্যালুটা কি টেবিল ভ্যালুর কোন পর্যন্ত পৌঁছেছে, 0.05 ভ্যালুটা পার করে আমরা 0.03-তে পর্যন্ত পৌঁছেছিল, সেই আরো বেশি ভালো সিগনিফিকেন্ট, মানে আরো বেশি সিগনিফিকেন্টের দিকে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি যখন পি ভ্যালু যখন 0.05 এর কম হবে তখন সেটা কি হবে, নাল হাইপোথিসিসকে কি করবে, রিজেক্ট করবে সরাসরি। যদি বেশি হয় তাহলে কি করবে, ফেল টু রিজেক্ট করে দেবে।
স্যার বলছি 0.05 এ ছিল 1 পয়েন্ট সামথিং, হুম সেটা যখন 0.25 এলো তখন তার ইয়েটা বাড়ছে, টেবিল ভ্যালুটা বাড়ছে। টেবিল আর ভ্যালুটা পাচ্ছ এখানে স্যার কোশ্চেন তো আছে, বল। এখানে 0.0 টেবিল ভ্যালু আছে তার, মানে এটাকে তার সিগনিফিকেন্ট কতটা পেরোলে সিগনিফিকেন্ট হবে, কিন্তু আমি 0.05 এ করছি। আর 0.05 আমরা 5% ইরোর হবে ধরে এটা আমাদের ফিক্সড স্ট্যাটিস্টিক্যালি, আমরা স্ট্যাটিস্টিক্যালি গিয়ে ওই 5% ইরোর ধরেই আমরা কাজ করি। তোর প্রশ্নটা আরেকবার বল। হ্যাঁ ওটাই হুম স্যার, আমি বলছি ওটাতে আমরা করেছি, কিন্তু আমার চাইছে তো 0.03 লেভেলে সিগনিফিকেন্ট না। না 0.03 সিগনিফিকেন্ট না, আমি যেটা ক্যালকুলেশন করেছি, ধর আমি ডিফারেন্স করছি এক্স এর সাথে ওয়াই এর ডিফারেন্স করছি, ঠিক আছে, এক্স এর সাথে ওয়াই এর একাডেমিক পারফরমেন্সের একটা ডিফারেন্স করছি যে কে ভালো। দেখা গেল এক্স আর ওয়াই এর যে ক্যালকুলেশন ভ্যালুটা বেরিয়েছে সেই ক্যালকুলেশন ভ্যালুটা যেহেতু 0.05 লেভেলে সিগনিফিকেন্ট বেরিয়েছে, ক্লিয়ার, তাহলে আমি সরাসরি বলে দিলাম 0.05 লেভেলে এক্স ওয়াই এর ভ্যালুটা সিগনিফিকেন্ট, এক্স ভালো বা ওয়াই ভালো যাই বলি না কেন। এইবার আমি যদি দেখতে, এটা আমার কাজ শেষ, এইবার আমি দেখতে চাইছি আমার যে ভ্যালুটা বেরিয়েছে সেটা কোন লেভেল পর্যন্ত গেছে, 0.05 লেভেল পর্যন্ত গেছে না 0.02 তে গেছে, 0.3 তে গেছে, কত দূর পৌঁছেছে, না 0.01 লেভেলে সিগনিফিকেন্ট বেরিয়েছে, সেটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। ঠিক আছে, মানে ওটা বলেছে মানে ওই পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আমরা তারপরে এটাতে না এখানে আমাদের অ্যানালিসিস করার কিছু নেই, এটা এই পর্যন্ত পৌঁছেছে যে 0.03 পর্যন্ত পৌঁছেছে, আমরা হচ্ছে 0.05%, আমরা ধরে নিলাম যে 95% ইরোর হবে আর 95% সঠিক আমার কাজ। এ যেটা বলছে যে তুমি যে রেজাল্টটা পেয়েছো সেটা 97% সঠিক, 3% ইরোর হতে পারে, সে রেজাল্টটা এটা বেরিয়েছে, তার মানে কি কোনটা ভালো বেরোলো, 97% নিশ্চয়ই 95 থেকে বেশি, তাহলে 97% ভালো। তোমাকে প্রশ্ন করছে যে আমি ভাই 97% আমি ভালো, 3% আমার ইরোর, আমি হচ্ছে এইটা, আর তোমাদের যেটা টেস্টিং ভ্যালু, তোমাদের টেস্টিং ভ্যালু থেকে 0.05, তাহলে তোমরা যেটা টেস্ট করতে চাইছো তার থেকে আমি বেশি ভালো, তাই বলতে চাইছো তো সরাসরি, মানে খুব, তাহলে তো আমি তোমাদের থেকে বেশি ভালো, তাহলে বেশি যদি ভালো হয় তখন কি হবে, রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সেম কথাটাই ঘুরিয়ে এখানে কি বললো, ইফ দ্য পি ভ্যালু, একই প্রশ্ন সেম উত্তর, ইফ দ্য পি ভ্যালু লেস দ্যান সিগনিফিকেন্স ভ্যালু, এখানে যেমন একটা ভ্যালু দিয়েছিল পি ভ্যালুর, তাই তো 0.03 একটা পি ভ্যালু দিয়েছে, এখানে কি বলেছে লেস দ্যান দ্য সিগনিফিকেন্ট লেভেল, পি ভ্যালু লেস দ্যান দ্য সিগনিফিকেন্ট লেভেল, মানে সিগনিফিকেন্ট লেভেল কি 0.05, মানে তার থেকে কম, সেটা 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.3 হতে পারে, 0.4 হতে পারে, সেই জন্য বলছে লেস দ্যান। তাহলে এই যে প্রশ্ন দুটো একই প্রশ্ন, তাই তো, নাকি কনসেপ্টটা ক্লিয়ার? তোর কথা কেটে কেটে আসে, একটু বল। বলেছে পি ভ্যালুটা আছে 0.0, তার থেকে বলেছে তো, হ্যাঁ তার থেকে কম, তাহলে কি করে হবে এটা? এই যে পি ভ্যালু এটা তো কম, কম মানে ভ্যালুটা কত, 0.03 ধর বা 0.02, এই পি ভ্যালুটা তাহলে সাপোজ ইমাজিন করি 0.03, কম মানে কি 0.05 এর থেকে কম পি ভ্যালু, এই দুটো প্রশ্ন সেম 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 প্রশ্ন। বল তোর এরপরে কনসেপ্ট থাকলে তুই বল, আমি আর একটু বলছি। তুই একবার রিজয়েন করতে প্রসেনজিৎ। বুঝতে পেরেছি, আমার মিস্টেক, টেবিল ভ্যালু আর পি ভ্যালু আমি গুলিয়ে ফেলছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, মানে পি ভ্যালু লেস দ্যান 0.05, এটা আমাদের সিগনিফিকেন্ট ভ্যালু, এর থেকে কম হয়েছে পি ভ্যালু, তার মানে কি সিগনিফিকেন্ট লেভেলটা ভালো, সিগনিফিকেন্ট লেভেলটা ভালো হলে কি হবে, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবে। ক্লিয়ার তো কনসেপ্ট? হ্যাঁ স্যার, সরি স্যার এত সময় নষ্ট করলাম। না ঠিকই, এটা সময় নষ্ট করার কি আছে, এইটাই তো ডিসকাশন, এই আলোচনার মাধ্যমেই তো নানান কিছু কনসেপ্ট বেরিয়ে আসবে, এই ডিসকাশনটা তো দরকার। চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্ন বলেছে এ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ইউজ টু কম্পেয়ার দ্য মিন অফ সিঙ্গেল স্যাম্পল টু নোন অ্যাজ দ্য পপুলেশন মিন। তাহলে এক্ষেত্রে কি হবে, পপুলেশন মিনটা আমরা জানি এবং সিম্পল স্যাম্পলের সাথে পপুলেশন মিনের কম্পেয়ার করব, সেক্ষেত্রে আমরা কোন ধরনের টেস্ট ব্যবহার করব? ওয়ান স্যাম্পল টেস্ট। ভেরি গুড। নেক্সট একটা অ্যাসার্টেন রিজন দিয়েছি, ভালো করে এটা পড়ে উত্তর দেবে। ইন এ পিয়ার টি টেস্ট, একটা পিয়ার টি টেস্টের ক্ষেত্রে the difference between pair observation must be normally distributed, অর্থাৎ যে স্যাম্পলের আমরা ডেটাগুলো নেব সেই ডেটাগুলো কি আমরা জানি নর্মালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ বেল সাব কার্ভ হবে। এগুলো নিয়ে আমরা পরে একদিন ক্লাস নেব। কারণ বলছে, রিজন বলছে the peer t test is used to compare two independent group। আগেরটা অ্যাসারশন ঠিক ছিল, peer t test used to compare two independent group, তাহলে both the assertion and reason are true। আর এখানে বলছে both the assertion and reason true, আর এখানে বলছে assertion is true but reason is false, assertion is false but reason is true। এই দুটোর মধ্যে আমাদেরকে আগে আইডেন্টিফাই করো কোনটা ঠিক কোনটা ভুল। এখানে বলছে ইন পেয়ার টি টেস্ট দ্য ডিফারেন্স বিটুইন পেয়ার অবজারভেশন মাস্ট বি নরমালি ডিস্ট্রিবিউটেড, কথাটা একদম 100% সঠিক। রিজন কি বলছে, দ্য পেয়ার টি টেস্ট ইউজ টু কম্পেয়ার টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে কম্পেয়ার করো পেয়ার টেস্টে, কখনোই নয়, তাহলে এটা ভুল। তাহলে অ্যাসারশন আমাদের কারেক্ট, রিজন আমাদের ভুল। তাহলে কোথায় আছে দেখো, অপশন সি, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। ক্লিয়ার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হুইচ টেস্ট উড বি ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অফ 3 or more গ্রুপ? আমি বলবো না, অপশন বলো। ওয়ান স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স, টু স্যাম্পল টি টেস্ট, বলো। স্যার অ্যানোভা। অবভিয়াসলি অ্যানোভা, তো দেখার কিছু নাই। অ্যানোভা কখন আমরা করব, যখন 2 এর অধিক কোনো গ্রুপের মধ্যে কম্পারিজন করব, মোর দ্যান 2 গ্রুপস, তখন আমরা অ্যানোভা করব। এটা অবভিয়াসলি অ্যানোভা। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ অ্যানোভা? টু কম্পেয়ার দ্য মিনস অফ 2 গ্রুপ। এটা কিসের ক্ষেত্রে করি, টি টেস্ট, তাহলে এটা হবে না। টু ডিটারমাইন ইফ দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স অ্যামং দ্য মিনস অফ 3 or more গ্রুপ, 2 এর অধিক, 3 অথবা তার মোট গ্রুপের মধ্যে যখন আমরা কম্পারিজন করব তখন সেটা হচ্ছে অ্যানোভা। এটা হচ্ছে আমরা তখন অ্যানোভা করব, মেন উদ্দেশ্য। ক্লিয়ার। এই হচ্ছে আমাদের প্রশ্ন। নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, সেটা হচ্ছে অ্যানোভা, অ্যাঙ্কোভা, ম্যানোভা, ম্যাঙ্কোভা নিয়ে। খুব শীঘ্রই আমরা এটাকে শুরু করব।